তো গাইস, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, চু ফ্যাং আর সেই বুফানের ফাইট হয়েছিল, কিন্তু বুফান চু ফ্যাংকে হারাতে পারেনি। চু ফ্যাং আসলে টালেন ফেরিল্যান্ডে এসে পৌঁছেছিল সবাইকে শেষ করার জন্য, কিন্তু সেখানে থাকা সব মানুষই ভালো ছিল। লিওমিং আর লিওকিং তাকে নিজেদের সঙ্গে নিয়ে নেয়, আর সে তাদের সঙ্গেই বসে খাওয়া দাওয়া করতে শুরু করে। এরপর এখন আমরা ম্যানিংকে দেখি, যে এখনও জুইয়াং অকশন হাউসে জুইয়াংকে স্টোরি শোনাচ্ছিল। বলতে বলতে তার গলা শুকিয়ে যেতে থাকে। সে বলে যে সে আর এই গল্পটা কন্টিনিউ করতে পারবে না। তখন জুইয়াং তাকে সামনে আরও বলার জন্য বলে। তখন সে বলে, সিস্টার, আপনি আমাকে ক্লিয়ারলি বলুন, আপনি আসলে কোন বিষয়টা জানতে চান। ঠিক তখনই ম্যানিংয়ের ভাই সেখানে এসে যায়। ম্যানিং তাকে জিজ্ঞেস করে, সেই ব্যক্তির ব্যাপারে কি কিছু জানতে পেরেছ যে ডার্ক সোল প্ল্যানেটকে ধ্বংস করেছিল? সে না বলে দেয় এবং জানায় যে সে একটা বিশেষ ইনফরমেশন পেয়েছে। এনশিয়েন্ট তুচুর ফেরি ফ্লাওয়ার গড টুম্ব দেখা গেছে, আর এই টুম্বের ভেতরে অনেক এনশিয়েন্ট আর ভ্যালুয়েবল ট্রেজার রয়েছে। জুয়াং এটা শুনেই সেই ফ্লাওয়ার গড টুম্বের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ম্যানিং অবাক হয়ে যায়, কারণ জুয়াংয়ের কাছে ট্রেজারই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আর সেও এখন জুয়াংয়ের সঙ্গেই সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের ইটার্নাল ফ্লাওয়ার টুম্বের বাইরের এলাকার সিন দেখানো হয়। সেখানে একটা টেলিপোর্টেশন পোর্টাল ছিল, যার মাধ্যমে জুয়াং আর ম্যানিং সেখানে পৌঁছে যায়। টুম্বের সামনে আগেই কয়েকজন পেটিশনার উপস্থিত ছিল। এক সেটের পেটিশনার বলে যে আগে আসে সেই পায়, তাই আমি আগে এখানে এসেছি, যার মানে এই জায়গার সব ট্রেজার ইয়াং সেথের হবে। তখন আরেক পেটিশনার বলে, যদি তাই হয় তাহলে তুমি গেট ওপেন করছো না কেন? এই টুম্ব ওপেন করা তোমার ক্ষমতার বাইরে। এরপর তারা দুজন মিলে সেই গেট ওপেন করার চেষ্টা করে। কিন্তু মানিং তাদের থামিয়ে দেয় এবং বলে, যদি তোমরা জোর করে এই টুম্ব খুলতে যাও তাহলে এটা ভেঙে যাবে। হয়তো তোমরা জানো না, এই ইটার্নাল ফ্লাওয়ার টুম্ব শুধু ফ্লাওয়ার গডেসের চিহ্নযুক্ত কি দিয়েই খোলা যায়। তখন পেটিশনার জিজ্ঞেস করে, তোমার কাছে কি সেই কি আছে? কিন্তু মানিং না বলে দেয়, কারণ তার কাছে কোনো কি ছিল না। জুয়াং বলে, এটা গুজব যে কি দিয়েই কবর খোলা যায়। মানিং বলে, সিস্টার, হয়তো এটা সম্ভব যে আপনি এই সিলের ব্যাপারে জানেন না। এই টুম্বটা 36 ফরমেশন দিয়ে তৈরি সিল দ্বারা কভার করা আছে, তাই এটাকে খোলার একমাত্র উপায় সেই কি ব্যবহার করা। জুয়াং এখন টুম্বের কাছে এগিয়ে যায়। এক পেটিশনার বলে, তুমি কি নিজের খালি হাত দিয়েই এই ফরমেশন ভাঙতে চাও? এসব স্বপ্ন দেখা বন্ধ করো। কিন্তু জুয়াং থামে না, তাই তারা দুজন সামনে এগিয়ে যায়। তখন জুয়াং মানিংকে তাদের সামলাতে বলে। মানিং সামনে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের কম্বাইন্ড পাওয়ারের সামনে সে টিকতে পারে না। আহত হয়ে দূরে ছিটকে পড়ে যায়। জুয়াং তখন সিল খুলতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে সে দুজন পেটিশনারের ওপর অ্যাটাক করে, যেখান থেকে ভয়ঙ্কর এনার্জি বেরিয়ে আসে। দুজন পেটিশনার দূরে ছিটকে যায়। তারা অবাক হয়ে যায় যে জুয়াং এত এনশিয়েন্ট সিল ভেঙে ফেলেছে। মানিংও বুঝে যায় জুয়াংয়ের পাওয়ার কতটা ভয়ঙ্কর। পেটিশনাররা বলে, এ তো সেই জুয়াং যে অনলি রিয়েলকে ধ্বংস করে দিয়েছিল। জুয়াং বলে, তোমরা দুজন আমার ডিসেবলড মানিংকে আঘাত করার সাহস করেছ, তাই আমি তোমাদের একটা পারফেক্ট এন্ডিং দেব। এরপর সে শুধু এক চুটকিতেই তাদের ব্লাস্ট করে শেষ করে দেয়। ঠিক তখনই সেখানে 100 সিটির কিং এসে পৌঁছায়, যে সব সময় কঠোর পরিশ্রম করত। 100 সিটির কিং তার 2 সন্তানকে সঙ্গে নিয়ে এসেছিল। মানিং সিস্টারকে জানায় যে এই 100 সিটি কিং প্রায় 100টা সন্তান জন্ম দিয়েছে, আর ডার্ক সোল ডোমেইনও তারই এক ছেলের ছিল, যে ডিমন রিজিয়নের 100তম পুত্র ছিল। এরপর সেই 2 ছেলে তাদের বাবাকে নিয়ে নিচে নেমে আসে। কিং মানিংকে দেখে খুশি হয়ে বলে, কি আশ্চর্য সংযোগ, আজ আবার আমাদের দেখা হয়ে গেল। আমি অতটা প্রতিভাবান নই, কিন্তু আমার কাছে তো সেই কি আছে যার মাধ্যমে এটা খোলা যেতে পারে। তুমি কি এটা নিতে চাও? এটা নেওয়ার পর এই টুম্বের সব ট্রেজার তোমার হবে। আমি শুধু এই টুম্বের ভেতরে থাকা জেয়াং গ্রাসটাই পেতে চাই। ম্যানিং ভাবে বাইরে থেকে এটা যেন কাইন্ডনেস দেখাচ্ছে, কিন্তু ভেতরে এর চিন্তাধারা ভীষণ বিটার। কিন্তু যদি সে এই প্রস্তাব না মানে, তাহলে কি এর বাকি 99টা ছেলে তাকে সহজে যেতে দেবে? এখন সব কিছু অ্যানসেস্টার জুইয়াংয়ের ওপর ডিপেন্ড করছে, কিন্তু তিনি কখনোই এতে রাজি হবেন না। তাই সে এই শর্তে না করে দেয়। রাগে 100 সিটি কিং তার 2 জন এয়ার ড্রাগনকে অ্যাট্যাক করতে পাঠায়। জুইয়াং সঙ্গে সঙ্গে ম্যানিংকে ফাইট করতে বাধা দেয় এবং শুধু নিজের অরা দিয়েই ওই 2 জনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিং জিজ্ঞেস করে, তুমি আসলে কে? ম্যানিং বলে, তুমি কি আমার এল্ডার সিস্টারের কথা জানো না? এটাই সেই ব্যক্তি যিনি ফেয়ারিল্যান্ডের নাম বদলে টিয়ানল্যান্ড ফেয়ারিল্যান্ড রেখেছিলেন, আর এটাই টিয়ানের অ্যানসেস্টার জুইয়াং। কিং বলে,
সেই ডার্ক প্ল্যানেটে যেখানে আমার ছেলে মারা গেছে সেখানে আমি তোমার টিয়ান লাইস সেক্টর অরা অনুভব করেছিলাম। নিশ্চয়ই আমার ছেলেকে তুমিই মেরেছ। রাগে সে নিজের সব এনার্জি কনডেন্স করে একটা ফরমেশন তৈরি করে, যা এক বিশাল সিল। জুইয়াং বলে, এসব ভীষণ বোরিং, কারণ এতে কিছুই হচ্ছে না। আর সে ম্যানিংকে নিয়ে সরাসরি ওই টুম্বের ভেতরে ঢুকে যায়। এতে কিং অবাক হয়ে যায় কিভাবে তারা চাবি ছাড়াই ভেতরে ঢুকতে পারল। সে তার 2 ছেলেকেও ভেতরে পাঠায়, কিন্তু জুইয়াং আগেই লাইটনিং ফরমেশন খুলে দিয়েছিল, ফলে এক ভয়ঙ্কর বিস্ফোরণে দুজনই শেষ হয়ে যায়। কিং আরও ফিউরিয়াস হয়ে বলে, আমি তোমার সেই ফেয়ারিল্যান্ডটাকেও ধ্বংস করে দিয়েছি। আর জুইয়াং আর ম্যানিং তখন ফ্লাওয়ার গডেস টুম্বের সিক্রেট ল্যান্ডের ভেতরে পৌঁছে যায়। এরপর আমাদের টিয়ান ফেয়ারিল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে চাওফাং ময়লা জড়ো করছিল। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে যায় আর 100 সিটি কিং সেখানে হাজির হয়, যার ফলে চাওফাং যে ময়লা জড়ো করেছিল সব আবার ছড়িয়ে পড়ে। এতে চাওফাং ভীষণ রেগে যায়। কিং তার 4 ছেলেকে নিয়ে এসেছিল। সে চাওফাংকে বলে, তাড়াতাড়ি তোমার সেক্ট লিডারকে বাইরে ডাকো। তার 4th সান বলে, এই সেক্ট তো একটা ছোটোখাটো সেক্ট, তাই আজ আমি নিজেই এই ফেয়ারিল্যান্ড ধ্বংস করব আর আমার ভাইদের মৃত্যুর রিভেঞ্জ নেব। ঠিক তখনই চাওফাং তার ঝাড়ু দিয়ে তাকে মেরে ফেলে। বাকি 3 ছেলে ভয়ে কেঁপে ওঠে। চাওফাং বলে, আমি দেখতে চাই কে আসলে টিয়ান সেক্ট ধ্বংস করতে চায়। তোমরা তো কেবল ইউজলেস ট্র্যাশ। 3 জনই তার ওপর অ্যাট্যাক করতে আসে, কিন্তু সে লাইটনিং দিয়ে তাদের টর্চার করতে শুরু করে। এমনকি 100 সিটি কিংও তার অত্যাচার থেকে রেহাই পায় না। তার ব্ল্যাক ফিনিক্স অ্যাক্টিভেট হয়ে যায়। সে বলে, তোমরা শুধু লেভেল 2 ইন্টারনাল এনার্জির আবর্জনা, আমার সামনে হাসার সাহস কিভাবে হলো? আর সে তাকে মাটিতে আছাড় মারে। কিং বলে, এই প্রেশার বন্ধ করো, আমি 100 সিটির কিং। কিন্তু সে তাকে আরও মারতে থাকে। কিং কাঁদতে কাঁদতে বলে, আমাকে মারো না, আমি তোমাকে আমার পুরো সিটি দিয়ে দেব। কিন্তু চাওফেংয়ের কিছুই দরকার ছিল না, সে তাকে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে আমরা বুফানকে দেখি, যে সেই লাভা থেকে বেরিয়ে টিয়েনল্যান্ড ফেয়ারিল্যান্ডের দিকে এগোচ্ছিল। তার ভয় ছিল সে যেন কাউকে আঘাত না করে ফেলে। টিয়েনল্যান্ড ফেয়ারিল্যান্ডে পৌঁছে এসে দেখে 4 দিকে ধ্বংসস্তূপ, যেগুলো এন্ড সিটির ছিল। চাওফেং বলে, আমি টিয়েনল্যান্ড সেক্টর সব ডিসেবলডকে মেরে ফেলেছি, তুমি কি তাদের জন্য আমার ওপর রিভেঞ্জ নিতে চাও? বুফান বলে, তারা সবাই ইনোসেন্ট ছিল, এনশেন্ট টিয়েনল্যান্ড সেক্টর সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। চাওফেং বলে, যেই টিয়েন সেক্টর ফলোয়ার হবে সে মারা যাবে। আমি 9 রিয়েলমসের সব ডিসেবলডকে শেষ করতে চাই, যাতে জু তমটিংও সেক্ট ডিস্ট্রাকশনের সেই একই যন্ত্রণা অনুভব করে। এরপর দুজন ফাইটের জন্য প্রস্তুত হয়। চাওফেং বলে, যদি আমাকে মারতে চাও তাহলে এসো, তোমার পাওয়ার দেখাও। বুফান তার সোর্ড দিয়ে অ্যাট্যাক করে, কিন্তু চাওফেং তার ইগল দিয়েই সোর্ড ছিটকে দেয়। তার ডিভাইন বডি ধরে বলে, এটা ভেবো না যে আমি তোমাকে অনেক দিন ধরে চিনি বলে তোমাকে মারব না। যত পাওয়ারফুলি হও, তুমি আমার সামনে দাঁড়াতে পারবে না। আর তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই টিয়েন সিটির বাকি মেম্বাররা এসে যায়, তাই সে নিজের পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে। বুফান হেসে বলে, আমি জানতাম সিস্টার, তুমি এতটা নিষ্ঠুর নও যে ইনোসেন্টদের মারবে। চাওফেং বলে, সেই সময় জু তংটিং যখন আমাকে টিয়েনল্যান্ড সিটিটিকে বের করে দিয়েছিল আর সব ডিসাইপেল দূরে ছিল, তখন থেকেই আমি তাদের কখনো ক্ষমা করব না। আমি নিজের হাতেই এই টিয়েনল্যান্ড ধ্বংস করব, আর কখনো এমন ভুল হতে দেব না। বুফান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। এদিকে আমরা জুয়াং আর ম্যানিংকে দেখি, তারা ফেয়ারি টুম্বের ভেতরে আরও এগিয়ে যাচ্ছে। ম্যানিং খুব খুশি, কারণ জায়গাটা অসংখ্য রেয়ার হার্বে ভরা। আসলে এটা এক এনশেন্ট ইমমর্টালের রেখে যাওয়া জায়গা, তাই অবাক হওয়ার কিছু নেই যে সবাই এখানে আসতে চায়। হঠাৎ তার চোখে এক সুন্দর প্ল্যান্ট পড়ে, কিন্তু সেটি জেলি গ্যাস রিলিজ করছিল, যা তাকে হিপনোটাইজ করে ফেলছিল। আর ম্যানিং ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হতে থাকে। জুয়াং নিজের পাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে সেই পয়জন নষ্ট করে দেয়। ম্যানিং অবাক হয়ে যায়, সে কিভাবে ওই ওয়ালের কাছে চলে এসেছিল।
জুয়াং বলে একে 9 পেটালড ফ্লাওয়ার বলা হয়। পাকার পর এটা ধোঁয়া ছাড়ে, যা আশপাশের বিস্ট আর কাল্টিভেটরদের আকর্ষণ করে, কিন্তু এর মাধ্যমে সোল সেপারেট করা যায়, আর সে ওই ফ্লাওয়ার তুলে নেয়। এটা একসময় তিয়েনলাই সেক্টের ইউনিক ফেয়ারি গ্রাস ছিল, কিন্তু এটা এখানে এলো কিভাবে? এরপর জুয়াং আশপাশের সব প্রেশিয়াস হার্ব নিজের কাছে নিয়ে নেয়। ম্যানিং অবাক হয়ে বলে, এগুলো তো সেই ফেরি হার্ব যেগুলো বহু আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাহলে কি সম্ভব যে এই টাইচু এনশিয়েন্ট টুম্ব আসলে টিয়ানল্যান্ড সেক্টের সেই ডিসেবলদের কবর যারা প্রাচীনকালে মারা গিয়েছিল? জুয়াং বলে, জায়গাটা ভালোভাবে দেখলেই সব জানা যাবে। দুজন এগোতে এগোতে এনশিয়েন্ট টুম্বের কোর এরিয়াতে পৌঁছে যায়। ম্যানিং বলে, আমরা এই এনশিয়েন্ট টুম্বের শেষ জায়গায় এসে গেছি, কিন্তু জায়গাটা ভীষণ এলোমেলো, কোনো ম্যাজিক্যাল ওয়েপন নেই, কোনো ট্রেজারও নেই। দেখে সে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই চারপাশে স্পেল অ্যাক্টিভেট হতে শুরু করে, আর ম্যানিং টানতে টানতে দূরে চলে যেতে থাকে। সে জুয়াং এর কাছে সাহায্য চায়। জুয়াং তাকে নিজের কাছে টেনে নেয় এবং বলে, এটা তো একটা ছোট ট্র্যাক মাত্র। তারপর সেটাকে ভেঙে দেয়। সেখানে এক মেয়ের সোল উপস্থিত ছিল, যে এনশিয়েন্ট টিয়ানল্যান্ডের ডিসেবল ছিল। এর সঙ্গেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, সেই বুফান আবার ফিরে এসেছে থাইল্যান্ড ফ্রিল্যান্ডে। সেখানে এসে তার মনে হচ্ছিল যেন চাওফেং থাইল্যান্ডের সব মেম্বারদের মেরে ফেলেছে, কিন্তু আসলে তেমনটা হয়নি। এই বিষয়টা বুঝে বুফান খুব খুশি হয়। অন্যদিকে জুয়াং ম্যানিংয়ের সঙ্গে ফেরি টুম্বের শেষ এলাকার দিকে পৌঁছে যায়। সেখানে থাইল্যান্ডের একজন ডিসাইপল উপস্থিত ছিল। তার ওপর একটি স্পেল লাগানো ছিল, যার কারণে সে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু বেরোতে পারছিল না। জুয়াং শুধু নিজের অরা ব্যবহার করেই তাকে মুক্ত করে দেয়, কিন্তু এর ফলে পুরো জায়গাটাই ধ্বংস হতে শুরু করে। সেই মেয়েটা এটা চায়নি এবং এই সাডেন ঘটনাটা থামানোর চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে যায়। এটা দেখে জুয়াং এক চুটকিতেই পুরো প্রসেস থামিয়ে দেয় এবং বলে যে এটা কয়েকশো বছর পুরনো একটি জায়গা। সবকিছু আবার ঠিক হয়ে যেতে দেখে মেয়েটা ভীষণ অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি কে, আর আপনি টাইম অ্যান্ড স্পেস কিভাবে কন্ট্রোল করতে পারেন? ম্যানিং বলে যে জুয়াং হলো টিয়ান সেক্টর সিস্টার, আর ওর জন্য টাইম অ্যান্ড স্পেস কন্ট্রোল করা শুধু একটা ছোট ব্যাপার। এরপর সেই মেয়েটা জিজ্ঞেস করে, এখন টিয়ান সেক্টরের অবস্থা কেমন? বিপদ কি শেষ হয়ে গেছে? আর মেডিসিন গার্ডেনের আমার ব্রাদার অ্যান্ড সিস্টাররা কেমন আছে? ম্যানিং জানায় যে 9 রেলমসে যেসব ডিজাস্টার হয়েছিল সেগুলো তো লক্ষ লক্ষ বছর আগেই হয়ে গেছে। এটা শুনে সেই ইমমর্টাল গার্ল খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে সে লক্ষ লক্ষ বছর ধরে এই জায়গাতেই আটকে ছিল। জুয়াং জিজ্ঞেস করে, কোটি কোটি বছর আগে আসলে কি হয়েছিল? তখন সে বলে, আমার নাম জালু। আমি টিয়ানের একজন আউটার ডিসাইপল ছিলাম। আমি খুব ভাগ্যবান ছিলাম, কারণ আমাকে মাস্টার জিয়ান রেন শেখাতেন, যিনি টিয়ানের স্পিরিচুয়াল গ্রাস লাগানোর কাজ করতেন। লক্ষ লক্ষ বছর আগে 9 রেলমসের সর্বত্র ভয়ানক ডিজাস্টার নেমে এসেছিল। আমি আমার ক্ল্যানের সঙ্গে এই জায়গায় পালিয়ে এসেছিলাম, কিন্তু সেই ডিজাস্টার এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো 9 রেলমসের একটাও জায়গা রেহাই পায়নি। জুয়াং বুঝে যায় যে জুলিও এই জায়গার মানুষদের ডিজাস্টার থেকে বাঁচানোর জন্য নিজের পাওয়ার দিয়ে এই স্থানটাকে কভার করে রেখেছিল, আর সেই কারণেই সে এই জায়গার সঙ্গে জড়িয়েছিল। জুলিও বলে, আমি ভাবিনি টাইম অ্যান্ড স্পেসের পাওয়ার ফোর্সফুলি ব্যবহার করার আমার পদ্ধতি লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকবে। সেখানে তাদের হাড়গোড় পড়েছিল যারা মারা গিয়েছিল। হঠাৎ করে পুরো জায়গাটা কাঁপতে শুরু করে, কারণ জুলিওর বাকি থাকা এনার্জিও শেষ হয়ে যাচ্ছিল। সে বলে যে তার বডি খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যাবে, আর তার শরীর এনার্জিতে রূপান্তরিত হয়ে নষ্ট হতে থাকে। সে বলে, হয়তো গডের ইচ্ছা এটাই ছিল যে আমি এই জায়গাতেই মরব। জুয়াং বলে, টিয়ানের ডিসাইপলের ভাগ্য সে গডই হোক না কেন তা নেবার যোগ্য নয়, বলে সে তার এনার্জি নিজের কাছে জড়ো করে নেয় যাতে তাকে আবার রিভাইভ করা যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। একটি বাড়ির ভেতরে সে জুলিওর সম্পূর্ণ এনার্জি সংগ্রহ করে রাখে। এরপর তারা দুজনেই আবার তাদের ওশন হাউসে ফিরে আসে, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। ঠিক তখনই ম্যানিংয়ের ভাই জো ইউয়ান দৌড়ে এসে জানায় যে 100 সিটি কিং মারা গেছে, তাই সবাই তার 100 সানের ইনহেরিটেন্স দখল করতে চায়। ম্যানিং বলে, এই সিস্টার, তুমি কি জানো 100 সিটি কিংয়ের কোন ছেলে সবচেয়ে ধনী? জুয়াং জিজ্ঞেস করে, ওদের মধ্যে কেউ কি নিজেকে গড মনে করে? সে বলে, এই দুনিয়ায় কোনো গড নেই, কিন্তু হোয়াইট গড সেক্টর লোকেরা নিজেকে গড বলে মনে করে, আর আমি অনেক দিন ধরেই ওদের লুট করতে চেয়েছিলাম। এরপর জুয়াং তার কাছ থেকে হোয়াইট গড সেক্টর লোকেশন ডিস্ক নিয়ে সেখান থেকে চলে যায়। এখন আমাদের দেখানো হয় হোয়াইট গড সেক্টর একটি টেম্পেলের দৃশ্য। সেখানে সেই ভণ্ড হোয়াইট গড তার ভক্তদের আশ্বাস দিচ্ছিল, আমি তোমাদের সব দুঃখ দূর করতে পারি, তাই আমি এই দুনিয়ায় এসেছি, আমার ভেতরে সর্বোচ্চ পাওয়ার আছে। এরপর সেই সবাইকে অফারিং দিতে বলে। তার একজন সার্ভেন্ট সবার কাছ থেকে টাকা নিতে থাকে এবং তাদের সমস্যা জিজ্ঞেস করে। ঠিক তখনই জুয়াং সেখানে পৌঁছে যায়। শুধু তার অরাতেই হোয়াইট গড নিচে পড়ে যায়। জুয়াং বলে,
তুমি নিজেকে গড বলো? সে চিৎকার করে বলে, আমি হোয়াইট গড, তোমার সাহস কিভাবে হলো আমার সঙ্গে ডিসরেসপেক্ট করার? জুয়াং তাকে ধ্বংস করে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। সবাই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু হোয়াইট গডের অন্ধভক্তরা বলে, তুমি আমাদের গডকে মেরে ঠিক করনি, হেভেন তোমাকে শাস্তি দেবে। তখন জুয়াং হোয়াইট গডের এক সার্ভেন্টকে সত্য বলার নির্দেশ দেয়। জুয়াংয়ের পাওয়ার দেখে সেই সার্ভেন্ট এতটাই ভয় পেয়ে যায় যে সে সত্য বলে ফেলে। হোয়াইট গড আসলে একজন প্রতারক ছিল, টাকার লোভে সে গড হওয়ার ভান করত। জুয়াং তাকেও মেরে ফেলে। হোয়াইট গডের অন্ধভক্তরা এখনও জুয়াংয়ের কথায় বিশ্বাস করতে পারছিল না, আর তারা তখনও হোয়াইট গডেরই পূজা করতে থাকে। জুয়াং এমন অন্ধবিশ্বাস সহ্য করতে পারে না, তাই সে তাদের সবাইকে ছাইয়ে পরিণত করে এবং সেখান থেকে চলে যায়। এখন জুয়াং এমন একটি জায়গার খোঁজ করছিল যা লাইফ ফোর্সে ভরপুর। সে একটি প্রাচীন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে ভাইটালিটি পাওয়ার ছিল প্রচুর, আর এখানেই সে জোলিকে জীবিত করতে পারবে। তাই সে সেই বাড বের করে আনে এবং এই জায়গার ভাইটালিটি পাওয়ার শোষণ করার প্রসেস শুরু করে। ঠিক তখনই আমরা সেখানে উপস্থিত 3 জন মানুষকে দেখি যারা হার্ব সংগ্রহ করছিল। তাদের মধ্যে একজনের নাম কিউ। তাদের হাত দিয়ে হার্বের পয়জন ঝরে পড়ছিল, কিন্তু তবুও তাদের জোর করে এই কাজ করতে হচ্ছিল। তার এক সঙ্গী একটু বিশ্রাম নিচ্ছিল, তাই কিউ তাকে বলে, তুমি যদি হার্ব সংগ্রহ না করো তাহলে যখন গড অ্যানয় এখানে আসবে তখন সে তোমাকে শাস্তি দেবে। ভেন বলে, এমনিতেই আমাদের হাতে খুব কম দিন বাকি আছে, এই হার্বের পয়জনের কারণেই আমরা মরে যাব। ঠিক তখনই তারা জুয়াংয়ে কারণে বের হওয়া এনার্জি অনুভব করে আর 3 জনই সেখানে চলে আসে। তাদের মনে হয় এই সেই গড অ্যানয় যিনি তাদের হার্ব সংগ্রহের কাজ দিয়েছিলেন, তাই তারা জুয়াংকে গড অ্যানয় বলে সম্বোধন করতে থাকে। কিন্তু জুয়াং বলে, আমি কোনো গড অ্যানয় নয়। এটা শুনে তারা হতবাক হয়ে যায়। ভিন বলে, এটা গড অ্যানয় হতে পারে না, কারণ কোনো গড অ্যানয়ের কাছে এত ডমিনেন্ট পাওয়ারওয়ালা স্পেসশিপ টাইপ প্রেজেন্স থাকে না, নিশ্চয়ই ভুল করে এখানে চলে এসেছে। তারা 3 জনই ভালো মানুষ ছিল, তাই তারা জুয়াংকে বলে, আপনি যদি গড অ্যানয় না হন তাহলে দয়া করে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এই জায়গাটাকে হোয়াইট গড শেনগুয়ান সেক্ট তাদের জেল বানিয়ে রেখেছে, এখানে তারা তাদের অপরাধীদের রাখে, আর এখানে 2nd লেভেলের ইমর্টালও কয়েক বছরের বেশি বাঁচতে পারে না। ঠিক তখনই তৃতীয় সঙ্গী জিও বলে, আমরা অনেক হার্ব তুলে ফেলেছি, যদি গড অ্যানয় এখানে এসে যায় তাহলে সে নিশ্চিতভাবে আমাদের মেরে ফেলবে। সে বলে, আমরা মরে গেলেও চলবে, কিন্তু আর কাউকে মরতে দিতে পারি না। এই বলে সে জুয়াংয়ের কাছে এসে বলে, আপনি যদি এই হার্বের জন্য এখানে এসে থাকেন তাহলে আমার এই হার্বও নিয়ে নিন আর এখান থেকে চলে যান। জুয়াং বলে, এটা তো জেড বোন গ্রাস, যা কাল্টিভেশন স্টেবল করতে কাজে আসে, কিন্তু যারা এই হার্ব সংগ্রহ করে তাদের শরীরে একটি পয়জনাস সাবস্টেন্স থেকে যায়, যার ফলে তাদের জীবন অনেক ছোট হয়ে যায়। এটা শুনে কিউ অবাক হয়ে যায়। সে বলে, আপনি এটা জানেন? কিন্তু সে আবার বলে, তবুও কোনো লাভ নেই, কারণ এই জায়গার সব গ্রাস শেনগুয়াংয়ের ওপর নির্ভরশীল। জুয়াং বলে, যদি সত্যি এমন হয় তাহলে আমি এই জায়গার সব গ্রাস নিয়ে নেব। এই বলে সে পুরো ল্যান্ডের গ্রাস সেই বিডির ভেতর এক্সট্র্যাক্ট করতে শুরু করে। এতে প্রচণ্ড ফ্লাকচুয়েশন শুরু হয়, আর সেই কম্পনের কারণে গড অ্যানয় নিজেও সেখানে এসে পৌঁছে যায়। কিউ আর তার সঙ্গীরা তাকে বোঝানোর চেষ্টা করে যে জুয়াং ভুল করে এখানে এসেছে, তাই তাকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু গড অ্যানয় তাদের লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। সে জুয়াংকে বলে, তোমার সোল কলিং আর সোল রিপ্লেসিং স্কিল সত্যিই অসাধারণ, তুমি যদি আমার সঙ্গে আসতে রাজি হও তাহলে আমি তোমাকে শেনগুয়াং সেক্টের এক ডিভাইন অ্যানয় বানাতে পারি। কিন্তু জুয়াং এতে কোনো আগ্রহ দেখায় না। এতে গড অ্যানয় ভীষণ রেগে যায় এবং বলে, শুধু আমাদের গডরাই তোমার সব দুঃখ দূর করতে পারে। এই বলে সে জুয়াংকে ছুঁতে যায়, কিন্তু জুয়াং নিজের এনার্জি দিয়েই তাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এটা দেখে কিউ আর তার সঙ্গীরা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে জুয়াং সহজেই 2nd লেভেলের ইমর্টালকে ধ্বংস করতে পারে। তারা সাহায্যের জন্য তাকে থ্যাঙ্কস জানায়, কারণ বহু বছর ধরে সেই অ্যানয় তাদের অত্যাচার করে আসছিল। জুয়াং 3টি ইয়াং পিস বের করে তাদের শরীরে পাঠিয়ে দেয়। এতে তাদের শরীরের সব পয়জন মিলিয়ে যায়, আর একই সঙ্গে তারা 3rd লেভেলের ইমর্টালে পরিণত হয়। এর জন্য তারা জুয়াংকে থ্যাঙ্কস জানায়। তারা বলে, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, এই ঋণ আমরা শোধ করতে চাই, আপনি যা বলবেন আমরা তাই করতে প্রস্তুত। জুয়াং বলে, আমি এই পুরো ফ্যারি ল্যান্ডটাই চাই। এর সঙ্গেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।